হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। ইডির মামলাতে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। কার্যত রাজ্যের মামলাকে খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি। ঠিক কি হয়েছিল আমরা জানি। গত 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। তারপরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। ইডি তল্লাশিতে বাধা দান করেন। ওখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে উনি চলে আসেন। সেটা নিয়ে প্রথমে ইডি রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। রাজ্য সরকারও পাল্টা মামলা করেছে। দলীয় নথি ইডি বাজেয়াপ্ত করেছে এই অভিযোগে। অর্থাৎ মামলার পাল্টা মামলাতে রীতিমতো সরগরম ছিল রাজ্য রাজনীতি। গতকাল যখন শুনানি হয়েছে তখন রাজ্য সরকারের কৌশলী বিচারপতির উদ্দেশ্যে বললেন যে আমাদের যে দলীয় ফাইলগুলো ইডি বাজেয়াপ্ত করেছে সেগুলো যেন সুরক্ষিত রাখে। পাল্টায় ইডির কৌশলী জেনারেল মেহতা সলিসিটর তুষার মেহতা উনি বললেন ইডি রাজ্য সরকারের কোনো ফাইল বাজেয়াপ্ত করেনি, তাহলে তো আর সুরক্ষিত রাখার প্রশ্নই নেই। রাজ্য সরকারের ফাইল যেখানে বাজেয়াপ্ত করেনি ইডি, তাহলে সুরক্ষিত রাখার কোনো প্রশ্নই ওঠে না, কার্যত মামলাটা খারিজ। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, এই মামলাটা যদি আগামীতে সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যখন ইডিকে জিজ্ঞাসা করে বা প্রশ্ন উত্তর পর্বে যদি এটা চলে আসে যে মামলার ফাইলগুলো কোথায়, যেগুলো তদন্ত করতে গিয়েছিলেন সেগুলো কোথায়, ইডি তখন কি জবাব দেবে? ইডি জবাব দেবে আমরা ফাইলগুলো নিতে পারিনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গিয়েছিলেন। সেক্ষেত্রে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের। অত্যন্ত তাড়াহুড়ো করে কোনো কাজ করাই ভালো না। এক্ষেত্রে সেটাই হয়েছে, তাড়াহুড়ো করলেন এবং ইডি হাত তুলে নিয়েছে। আমরা কোনো ফাইল বাজেয়াপ্ত করিনি, ফাইল যা নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গিয়েছিল। অর্থাৎ ফাইল সংরক্ষণ করার যে দাবি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছিল হাইকোর্টে, সে মামলা কার্যত খারিজ। ফাইল সংরক্ষণ কোথা থেকে করবে? ফাইল তো নেয়নি। ইডি বলছে আমরা কোনো ফাইল নেইনি, তাহলে সংরক্ষণ কোথা থেকে করবো আমরা? তারা হাত তুলে নিয়েছে। চলে আসছি পরের খবরে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। আমরা সবসময় জানি বারুদের স্তূপ নামে পরিচিত মধ্যপ্রাচ্য। সেই স্তূপে আমেরিকা ইসরায়েল আবারও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা আর ইসরায়েল। ইরান, আমরা গত 3 সপ্তাহ ধরে শুনতে পাচ্ছি সেখানে সরকার বিরোধী বিক্ষোভ, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মার্কিন ডলারের তুলনায় রিয়ালের দাম কমে যাওয়া, রিয়াল নিম্নমুখী, এইসব নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল। সেই ক্ষোভে ঘিতাহুতি দিচ্ছে আমেরিকা আর ইসরায়েল। নিজেদের চর সেখানে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে বিদ্রোহীদের হাত শক্ত করার জন্য। তাতে বিদ্রোহ ফুলে ফেঁপে উঠছে, সরকারি সম্পত্তি ধ্বংস, বাসে ট্রেনে আগুন, এমনকি মসজিদের মধ্যেও 30টার বেশি মসজিদে তারা লুটপাট, অগ্নিসংযোগ চালিয়েছে বিদ্রোহীরা। ইরান সরকার বলছে এরা কেউ আমার দেশের নয়, এরা সব আমেরিকা ইসরায়েলের হাতে তামাক খেয়ে আমার দেশে গোলযোগ সৃষ্টি করছে। যখন বিদ্রোহের এই অবস্থা, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিচ্ছে বিদ্রোহীদের দমনে কোনো রকম যেন দমনপীড়ন নীতি অর্থাৎ বল প্রয়োগ না করে ইরান সরকার। মজাটা সেখানেই। বিদ্রোহীরা যা ইচ্ছা তাই করবে, দেশে অগ্নিসংযোগ করবে, লুটপাট করবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, পুলিশের উপরে অত্যাচার করবে, সেনাবাহিনীকে মারবে। 100-রও বেশি সেনা জওয়ান সেখানে নিহত হয়েছে বিদ্রোহীদের হাতে। কিন্তু সেনাবাহিনী বল প্রয়োগ করতে পারবে না, আমেরিকা সেটা ঠিক করে দিচ্ছে, আলটিমেটাম দিচ্ছে আমেরিকা। যদি সেনাবাহিনী বল প্রয়োগ করে তাহলে পেন্টাগন বসে থাকবে না, আমেরিকান সেনা বসে থাকবে না। আপনি ভাবুন তো, সারা বিশ্ব জুড়ে মাজাক করে রেখেছে, পুরো মাজাকের কারখানা বানিয়ে রেখেছে পুরো গোটা বিশ্বটাকে একাই আমেরিকা, শুধুমাত্র ক্ষমতার জোরে। যেটা ভালো লাগবে সেটা, উনি যেটা ভালো মনে করবেন। গ্রিনল্যান্ড দখল করে নেবেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবেন, বিচারের নামে প্রদর্শন করে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে লটকে দেবেন, লিবিয়ার গদ্দাফিকে মেরে ফেলবেন। এখন আবার ইরান,
মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করবে পৃথিবীর কোন দেশের উপরে কারা শাসন করবে। ইরানের শাসন আয়াতুল্লাহ আলী খামেনি করবেন, নাকি আমেরিকার তো হাতের তামাক খাবার রেজা পেহলভি করবেন পেহলভি? এটা আমেরিকা ঠিক করে দেবে। আপনি যদি এটা মেনে নেন তো ঠিক আছে, যদি না মেনে নেন তো আপনার কপালে দুঃখ রয়েছে। আমরা জানি দীর্ঘদিন ধরে ইরানের ইতিহাস যারা জানে, বিগত প্রায় 5 দশক ধরে সেখানে ইসলামিক শাসন ব্যবস্থা চলছে। অত্যন্ত শক্তিশালী একটা শাসন ব্যবস্থা। মার্কিনের রক্তচক্ষু উপেক্ষা করে পৃথিবীর সবচেয়ে বেশি স্যাংশন যদি লাগানো থাকে আমার মনে হচ্ছে একটা দেশের উপরে লাগানো রয়েছে। তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আর হওয়াটাই স্বাভাবিক। 50 বছর ধরে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে। অস্ত্র আমদানি তো দূরের কথা, এমনকি ব্যবসায়িক লেনদেনও করতে পারবে না। তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি তেল এবং গ্যাস, সেটাই বিক্রি করতে নিষেধ করা হয়েছে বিভিন্ন দেশকে। যারা ইরানের তেল গ্যাস কিনবে, যারা ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখবে, তাদের উপরে আরো 50% ট্যারিফ বসানো হবে। এই রকম অবস্থাতে ইসলামিক প্রজাতন্ত্রী অফ ইরান এখনো পর্যন্ত যে বিশ্ব ইতিহাসে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে, সেই জন্য স্যালুট জানাতে হয়। আমরা অন্তত স্যালুট জানাই। পৃথিবীর অন্য কোনো দেশ হলে কবে মাথা নিচু করে আমেরিকার পায়ের তলায় পড়ে যেত। শুধুমাত্র ইরান আর আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে রয়েছে ইরান, সেই জন্য বোধহয় এতটা শক্তি, তারা এতটা সাহস, এতটা শক্তি যে মরে তো গেছি, কিন্তু ওই ভেড়ার মতো নয়, সিংহের মতোই মরি। ওদের নীতি একটাই, মরে গেছি তো সিংহের মতো মরবো, ভেড়ার মতো কেন মরবো? ভেড়ার মতো 1000 বছর নয়, সিংহের মতো একদিনই বেঁচে থাকবো। তাদের নীতি এটাই। হুঙ্কার দিয়ে রেখেছে ইরান, যদি কোনো অবস্থাতে ইরানের সার্বভৌমত্বের উপরে আঘাত হয় তাহলে এই অঞ্চলের আমেরিকা এবং আমেরিকার মিত্ররা কেউ ছাড় পাবে না। আর সবার প্রথম সেই আক্রমণের ঝাঁজটা পড়বে ইসরায়েলের উপরে গিয়ে, সেটা বিলক্ষণ জানে। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় বৈঠক করছেন ইরানে কিভাবে আক্রমণ করা যায়। দফায় দফায় বৈঠক করেছেন, বুলু নকশা করে ফেলেছেন। কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল একটা দেশ, দুই পরাশক্তি, মধ্যপ্রাচ্যের 20 ফোঁড়া ইসরায়েল এবং গোটা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, দাদাগিরিতে সেরা, দুজনে মিলে এখনো পর্যন্ত ইরান আক্রমণের সাহস দেখায়নি। গল্পটা সেখানেই। কারণ গত জুন মাসে 2025 সালের জুনে আমরা দেখেছিলাম যে 12 দিনের যুদ্ধে ইরানের হাতে রীতিমতো নাস্তানাবুদ হয়েছিল ইসরায়েলকে এক টুকরো গাঁজা করে ফেলেছিল। এবং এমন ইরান হুঙ্কার দিয়ে রেখেছে যদি সম্ভব হয় একসঙ্গে 1000 মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে ছাড়বে তারা, একসঙ্গে 1000। ভাবুন তো, জুন মাসে ইরান যা মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছিল, তার মধ্যে গোটা 50 মিসাইল সরাসরি ইসরায়েলের জমিন টার্গেট করেছিল। সেখানে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আয়রন ডোম, ডেভিড সিলিং, অ্যারো 3 এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড। এই 4 লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে 50টারও বেশি ইরানি মিসাইল ইসরায়েলের বুকে আঘাত করেছিল। তাতে যা অবস্থা হয়েছিল ইসরায়েলের, মনে হচ্ছিল যেন এক টুকরো গাঁজা দেখছি আমরা। এখন বলছে একসঙ্গে যদি 1000 ইরানি মিসাইল, অত্যন্ত প্রযুক্তিগত দিক দিয়ে অত্যন্ত উন্নত ইরানি মিসাইল, এই 4 লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে তারা নিখুঁত লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতে পারে, সেটা ইসরায়েল বিলক্ষণ জানে। যে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার এই ইরান, আর ব্যালিস্টিক মিসাইলের শক্তিতে অন্তত তারাই সবচেয়ে এগিয়ে। তাদের উপরে নানা প্রতিবন্ধকতা, নানা নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও তারা যেভাবে দ্রুত উন্নয়ন করেছে ব্যালিস্টিক মিসাইলে, এই প্রকল্পে, তাদের তাক লাগিয়ে দেওয়ার মতো। আর সেটাই ভয় ধরাচ্ছে আমেরিকা ইসরায়েলকে। হম্বি তম্বি মুখে অনেক কিছু করছেন, কিন্তু সরাসরি এগিয়ে আসছেন না। জুন মাসে যখন আমেরিকা অপারেশন মিডনাইট করেছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্য করে, তখন ইরানও পাল্টা কাতারের মার্কিন এয়ারবেসে হামলা চালায়। ইরানই একমাত্র দেশ যে আমেরিকার এয়ারবেসে হামলা চালানোর ক্ষমতা রেখে। ইরাকেও হামলা চালিয়েছিল কাসেম সোলেমানিকে হত্যার পর। তারপর অপারেশন মিডনাইট হ্যামার যখন করলো আমেরিকা, তারই পাল্টা একদম সঙ্গে সঙ্গে কাতারের মার্কিন এয়ারবেসে মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। এটা একমাত্র ইরানই পারে। তারা কতদিন থাকবে যুদ্ধে
তারা আদৌ থাকবে কি না, ইরানের যে সত্তা রয়েছে, যে বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে, তারা থাকবে কি থাকবে না যুদ্ধের পরে, সেটা অন্য কথা। তবে তাদের সিংহ সাহসকে স্যালুট জানাই বাকি বিশ্ব। ইরানকে যদি ওরা ভেনেজুয়েলা ভাবে ভুল করবে, ইরানকে যদি ইরাক ভাবে ভুল করবে, আফগানিস্তান ভাবলেও ভুল করবে। এটা একটা সুপার পাওয়ার। যারা দমতে জানে না, অদমনীয় মনোভাব, অনমনীয় মনোভাব, অদম্য ইচ্ছা শক্তির জোর, তাদেরকে আজকে মধ্যপ্রাচ্যের ওই রকম পয়সা এনে দিয়েছে। নিজেরা নিজেদের ক্ষমতাতে ওখানে রয়েছে, কারো দয়াতে নয়। ইসরায়েল সেটা বিলক্ষণ জানে। 12 দিনের যুদ্ধে যে মাঠটা খেয়েছিল, নিজে যাওয়ার আর সাহস করছে না, বাবা আমেরিকাকে সাথে নিয়ে আসছে সেখানে। আমাদের সেদিকে নজর রয়েছে, দেখা যাক কি হয়। তবে এদিক থেকে ইরান থেকে অন্য খবর পাচ্ছি, এতদিন ইরান বিরোধী যে বিদ্রোহীরা যে বিক্ষোভগুলো করছিল, এখন বিদ্রোহীরা ঘরে চলে গেছে। এখন বিক্ষোভ করছে কারা? আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সাধারণ ইরানিরা, আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে লক্ষ লক্ষ ইরানিরা এখন রাস্তায় নেমেছে, আর সেখানে পতাকা পুড়ছে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। অর্থাৎ ইরান দাবি করছিল যে যারা বিদ্রোহ করছে তারা আমেরিকা ইসরায়েলের হাতে তামাক খেয়ে তাদের স্পন্সার, এরা ইরানের কেউ ভালো চায় না। আর যদি ইরানের ভালো চায় তাহলে মসজিদে কেন? আচ্ছা ধরুন আমাদের দেশে যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করে কোনো কারণে, এরা কি নিজেদের মন্দিরে অগ্নিসংযোগ করবে? নিজেদের মন্দিরে এরা কি আগুন লাগাবে কখনো? সরকারের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, তা মন্দিরে কেন আগুন লাগাবে? ইরানের 30টিরও বেশি মসজিদে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এরা কারা? ইরান সরকারের দাবি সেখানেই, ইরান সরকারের দাবি যেন কোথাও সত্য হচ্ছে, কোথাও সত্য বলে বিবেচিত হচ্ছে যে এরা কেউই ইরানের নয়, এরা আমেরিকা ইসরায়েলের দূত। আর এটা সবাই জানেন যে আমেরিকা ইসরায়েলের মদত ছাড়া এখানে বিদ্রোহ এতদিন চলতে পারে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন আপনারা বিদ্রোহ চালিয়ে যান, এখন আবার পাল্টা বিদ্রোহ শুরু হয়েছে। আগে যারা বিদ্রোহ করছিল আমেরিকা ইসরায়েলের হাতে তামাক খেয়ে, তারা ঘরে ঢুকে গেছে। এখন ইরানের সরকারের সমর্থনে বিদ্রোহ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বিদ্রোহ করছে। ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়ছে সেখানে নেতানিয়াহুর ছবি পুড়ছে, ডেড টু আমেরিকা, ডেড টু ইসরায়েল স্লোগান উঠছে। একই সঙ্গে যে ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে একজন মহিলা আলী খামেনির ছবিতে আগুন লাগিয়ে সেই আগুনে সিগারেট জ্বালিয়ে খাচ্ছিল, ওই মহিলা একজন ইহুদি মহিলা, ইরানিয়ান নন। উনি একজন ইহুদি মহিলা। আর ওই যে ছবিতে আগুন লেগে সিগারেট জ্বালানো, এটাও ইরানের মাটিতে হয়নি, বিদেশের মাটিতে হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে বহুত ফর্জি খবর, মিথ্যা খবর ছড়িয়ে পড়ছে চারিদিকে। আমাদেরকে এ বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। যা কিছুই গদি মিডিয়া বলছে সবকিছু সত্যি নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। গদি মিডিয়া যা কিছু বলছে সবকিছু সত্যি নয়, কারণ গদি মিডিয়া মানে আমেরিকা ইসরায়েলের হাতে তামাক খাওয়া এরাই। যাই হোক দর্শক, আজকে এ পর্যন্তই। এ বিষয়ে যা বলার আপনার কমেন্ট বক্সে বলবেন। থ্যাংক ইউ।